ভারী কোদালখানা কাঁধের ওপর চাপিয়ে পা টিপে টিপে ঘরের দোরগোড়া পেরোয় নিতাই। সাবধানে আশেপাশে একবার তাকিয়ে বাড়ির পেছনের সরু আলপথটা ধরে দ্রুত পায়ে ক্ষেতের দিকে পা বাড়ায় সে। ঠিক এই সময় বাড়ির খিড়কির দরজাটা আস্তে করে খুলে যায়। শোনা যায় কোনো স্ত্রী লোকের হাতে চুড়ির রিন রিনে আওয়াজ। হ্যারিকেনের নিভে আসা আলোয় নিতাইকে লক্ষ্য করে বাড়ির বাইরে বেরিয়ে আসে নিতাইয়ের স্ত্রী মালতী। কালো চাদরটাকে নিজের শরীরের সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে সে। স্বামীর পথ অনুসরণ করে মালতীর দুটি ভয়ার্ত চোখ। ক্ষেতের ঠিক মাঝখানটায় কাঁধ থেকে ভারী কোদালখানা নামায় নিতাই। তার মনে পড়ে যায় আজ দুপুরের ঘটনাটা। চড়া রোদ মাথায় নিয়ে খেতে কাজ করছিল নিতাই আর তার দাদা হারাধন। গামছা দিয়ে মুখটা মুছে নিতাই বলল, হ্যাঁ রে দাদা, এই বৌদি এখনো আইলো না কেন? খুব খিদা লাগছে যে। মাটিতে একের পর এক কোদালের কোপ বসিয়ে একটু শ্বাস নেওয়ার জন্য থামে হারাধন। বুক ভরে শ্বাস নিয়ে ভাইয়ের উদ্দেশ্যে বলল সে, কি জানি আইবে হয়তো এখনই। নেনে কাজ কর, দাঁড়ায় থাকিস না, সালা কাজ শেষ কর। ভাইকে কাজের তাড়া দিয়ে ফের ভারী কোদালখানা তুলে নেয় হারাধন। কিন্তু এবারে প্রথম কূপটা মারতে যেতেই একটা জোরালো ধাতব আওয়াজ হলো কোপানো জমিটাতে। ফাঁকা আলপত্রার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ নিতাই। আওয়াজটা তার কানে পৌঁছতেই চমকে ওঠে সে। চেঁচিয়ে বলে, কি রে দাদা, কিসের আওয়াজ হইল? কিছু আছে নাকি ওইখানে? দাদা, এই দাদা। কোপানো জমিটার ওপর মূর্তির মতো দাঁড়িয়েছিল হারাধন। ভাইয়ের চেঁচামেচিতে সম্বিত ফেরে যেন তার। তড়িঘড়ি কোদাল খুরপিগুলো নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে। সব জিনিস গুছিয়ে নিতে নিতে সে বলল, ওই যতই বেলা বাড়ি যাই, তোর বৌদি আইতে পারতেছে না, ছেলেটা ঝামেলা করছে হয়তো। এখন বাড়ি না যাইলে গরম ভাত জুটবে না। বাড়ি এখন। হারাধনের মুখ দেখে নিতাইয়ের বুঝতে কোনো অসুবিধা হলো না যে তার দাদা তার কাছ থেকে কিছু একটা ব্যাপার লুকিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই নিতাই সাজিয়ে নিল একটা ছক, যে ছক অনুযায়ী সে আজ এত রাতে এসে পৌঁছেছে তাদের দুই ভাইয়ের বসত ভিটার পিছনে, এই সবজি ক্ষেতটায়। আশেপাশে একবার চোখ বুলিয়ে কোদাল হাতে তৈরি হচ্ছে সে। বুঝছি। ওই আওয়াজ কান শুন নাই, খুব বুঝছি। ওই আওয়াজ তো এমনি এমনি হয় নাই। ওই আওয়াজ মাটির ভিতরে লুকানো কোনো কলসিরই হইবে। মোর মন তো কয় কোনো মোহরে ভরা কলসি হইবে। কথাটা ভেবেই লোভে চকচক করে ওঠে নিতাইয়ের চোখ দুটো। ক্ষিপ্রভাবে কোদালটা দুই হাতে শক্ত করে ধরে জমিতে বিরাট একটা কোপ মারল সে। তারপর আবার একটা, তারপর আবার কোপের পর কোপ মারতে মারতে একসময় ক্লান্ত হয়ে পড়ল নিতাই। কোদালখানা হাত থেকে পড়ে গেল তার। আর জমির যেখানে কোদালটা গিয়ে পড়ল ঠিক সেখান থেকেই নিতাই ফের শুনতে পেল আওয়াজটা। উত্তেজনায় ক্ষেপে গেল যেন নিতাই। বন্য পশুর মতো দুই হাত দিয়ে মাটি খুঁড়তে লাগলো সে। চকচকে পেতলের কলসিটা তার হাতে ঠেকল সাথে সাথেই। নিতাই দেখল কলসির মুখটা শক্ত করে বাঁধা একটা মোটা লাল রঙের কাপড়ে। এক টানে কাপড়টাকে ছিঁড়ে ফেলে ছুঁড়ে দিল সে ক্ষেতের অন্য প্রান্তে। খোলা কলসিটার দিকে তাকিয়ে পাগলাটে গলায় হেসে উঠল নিতাই। হ্যাঁ, পাইছি পাইছি,
পাইছি, মুই পাইছি, মোহরে ভরা কলসি পাইছি গো, মোহরে ভরা কলসি পাইছি। বাপরে বাপরে বাপ, পাইছি পাইছি পাইছি। স্বামীর এমন অবস্থা দেখে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা মালতীর মনে কু গেয়ে উঠল। নিতাইকে সামলাতে ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসতে গিয়েও বেরোতে পারল না মালতী। স্বামীর পরিত্রাহী চিৎকারটা শুনে তার কাঁপা কাঁপা পা দুটো আটকে গেল যেন সেখানেই। হ্যাঁ, এই আবার কি? এই এত দু আইতাছে কোত্থিকা? মালতী স্পষ্ট দেখল নিতাইয়ের হাতে ধরা পেতলের কলসিটার ভেতর থেকে গলগলিয়ে বেরিয়ে আসছে কালো ধোঁয়া, আর ধোঁয়াশায় ঘেরা দুটো কালো লিকলিকে হাত। হাত দুটোর ছুঁচলো কালো নখ চেপে বসে যাচ্ছে তার স্বামীর দুই কাঁধে। নিতাই এক ঝটকায় কলসিটাকে সরিয়ে দিল নিজের কাছের থেকে। আঁতকে উঠে দাঁড়ায় সে এবার। হায় ভগবান, এ কি? কলসিটার ভিতরে এগুলা কি? হে ভগবান, না না, বাঁচতে হইলে পালাইতে হইবে, এক্ষুনি পেছন ফিরে পালাতে যেতেই নিতাই হুমড়ি খেয়ে পড়ে গেল জমির ওপর। পায়ের দিকে তাকাতেই নিতাই আর্তনাদ করে উঠল এবার। নিতাইয়ের পা দুটো জড়িয়ে যাচ্ছে, একটা না দুটো না, কুয়াশার কালো হাতের থাবায়। পেতলের কলসিটার ভেতর থেকে আসছে একটা অদ্ভুত গোঙানির আওয়াজ। টাইনা নিতাছে আমায়। মালতীর নিষ্পলক ভয়ার্ত চোখ দুটো দেখল কলসির ভেতরে তার স্বামীকে টেনে নিচ্ছে কুচকুচে কালো হাতগুলো। নিতাইয়ের সারা শরীরে কিলবিলিয়ে উঠছে হাতগুলো। স্বামীর শেষ চিৎকারটা শুনে ডুকরে কেঁদে উঠল মালতী। জমির ওপর পড়ে থাকা ফাঁকা কলসিটার ভেতর থেকে বেরিয়ে আসা গোঙানির আওয়াজটা আর সহ্য করতে পারল না সে। ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে দৌড়ায় মালতী। আশেপাশের পরিবেশ ক্রমশ ভারী হয়ে আসছে অন্ধকার কালো ধোঁয়ায়। ধোঁয়ার ধূসরতা এবারে নিতাইয়ের মতো গিলে ফেলবে মালতীকেও। বাড়ির উঠোনের কাছে এসে টাল সামলাতে না পেরে পড়ে যায় সে। সিমেন্টের দাওয়ায় হাতটা ঠুকে গিয়ে একটা হালকা চিড় ধরে মালতীর হাতের শাখাটায়। সেবার আমায় যেতে হয়েছিল এক ভিন গায়ের উদ্দেশ্যে। বাবার এক বন্ধুবরের নাতির কোষ্ঠীপত্র দিতে গিয়েছিলাম তালপুকুর নামের একটা গ্রামে। সকাল থেকেই মেঘলা ছিল আকাশের রং, তাই আমি ভুলে গেলেও দুপুরে খাওয়া দাওয়ার পর বেরোবার সময় আমার পিসিমা ছাতাখানা আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন। ডিকির ডিকির করে চলতে থাকা বিধু গাড়োয়ানের গরুর গাড়ির ঠান্ডা ছায়ায় কেমন যেন তন্দ্রা এসেছে, বুঝতে পারিনি। হঠাৎ ঘুমটা ভাঙল একটা বিকট আওয়াজে আর বিধুর চেঁচামেচিতে। গাড়ি আর যাবে নি গো দাদাবাবু, গাড়ি চাকা বইসে গেছে একেবারে। বিধুর চিৎকারে গরু দুটোও চমকে উঠেছে ভালোই, ঘন ঘন ডেকে উঠছে তারা। ছাউনির থেকে বেরিয়ে মাটিতে পা রাখতেই বেশ বুঝলাম এদিকটায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে এতক্ষণে। মাথা তুলে দেখি বৃষ্টি থেমে গেলেও আকাশের মুখ তখনও ভার, অর্থাৎ যে কোনো সময় আবার সে কান্নাকাটি শুরু করতে পারে। কোনো রকমে কাদা সামলে দাঁড়িয়ে বিধুকে বললাম, কি সর্বনাশ! কিন্তু আমায় যে আজ তালপুকুর পৌঁছতেই হবে। আচ্ছা, এটা কোথায়? এখন আমরা কোথায় আছি? তালপুকুর এখান থেকে কত দূর? বিধু গামছাটাকে মাথায় বাঁধতে বাঁধতে বললে, তা ভালোই দূর হবে দাদাবাবু। আপনি এক কাজ করেন বরং, আজ তো শনিবার, আজ এই শিউলিপুর গ্রামে হাট বইছে। তবে হাটে যাইতে গেলে আপনাকে আর কিছুটা পথ হাঁটে যাইতে হবে গো দাদাবাবু। তবে একবার হাটে গেলেই আপনি সেখানে গাড়ি পেয়ে যাইবেন। সেই গাড়ি কইরে আপনি দেরি হলেও সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাইবেন তালপুকুর। আর তুমি এভাবে একা একা গাড়ির চাকা তুলতে পারবে? ও আপনি ভাববেন না, এই পথ দিয়েই চাষা ভুষোরা মাঠ থেকে সব বাড়িতে ফেরে কিনা, তারা আইলেই উদ্ধার হবে কোন গাড়ি।
খারাপ লাগতেছে গো বাবু, গাড়িটার এই দশা হয়ে আপনার খুব অসুবিধা হয়ে গেল। সে ঠিক আছে, কি আর করা যাবে বলো। আমি এখন হাটের উদ্দেশ্যে রওনা দিই, নইলে ওদিকে অনেক রাত হয়ে যাবে। কালো ঢাউস ছাতাখানা বগল দাবা করে ঝোলা কাঁধে হাঁটতে শুরু করলাম। যেখানে সেখানে বড় বড় ফাটল আর কাদা জমে গ্রামের রাস্তায় হাল একেবারে বেহাল। প্রায় 10 মিনিট ধরে সমানে হেঁটে চলার পর কিছু লোকজনের শোরগোল শুনতে পেয়েই বুঝলাম শিউলিপুর গ্রামের হাটে এসে গেছি। হাটে সবজি ফেরিওয়ালাদের বিকিকিনি তখনও জমেনি তেমন। এক জায়গায় দুটো গরুর গাড়িকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলাম ওদের একজনকে, এই যে ভাই, তালপুকুর যাবে? কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা গাড়োয়ানটাকে কথাটা জিজ্ঞেস করতেই তার মুখ হঠাৎ কাঁচুমাচু হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে দেখল অন্য গাড়োয়ানটার দিকে। দেখলাম ওই অন্য গাড়োয়ানটাও আমার দিকে তাকিয়ে আছে হাঁ করে। আমি একটু জোর গলায় বললাম, এবার, তা ভাই, আমার একটু তাড়া আছে, তুমি কি যেতে চাও নাকি চাও না? দরকার পড়লে আমি তোমায় দ্বিগুণ ভাড়া দিতে রাজি আছি, কিন্তু আর দেরি করলে কিন্তু চলবে না। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, ওদিকে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। ও যাইবে না বাবু, আমি যামু। আপনি আপনি আইসেন, আপনি এই দিকে আইসেন। দ্বিগুণ ভাড়ার কথা শুনে অন্য গাড়োয়ানটা সহজেই রাজি হয়ে যেতে বেশ নিশ্চিন্ত হলাম। হাটের শুরুতেই এক বাদামওয়ালার কাছের থেকে এক ঠোঙা বাদাম কিনে ফিরে এসে দেখি দুই গাড়োয়ানের মধ্যে ফিসফিসিয়ে তর্কাতর্কি চলছে। যাস নে, আরো যাস নে, সন্ধ্যের পর আর ঢুকিস না ওই গায়ে। আরে পাগল নাকি, ঢুকমু কেন? এই বাইরেই নামাইয়া দিয়া চলে আসুন। তবু ওরা যদি গ্রামের সীমার বাইরে চলে আসে তখন? আরে এখনো তো কোনোদিন আসে নাই, আজও আইবে না। এই চুপ চুপ চুপ, আইতাছে, এই লোকটা আইতাছে, একদম চুপ। ওদের অস্পষ্ট কথাগুলোর যেটুকুও বা আমি শুনতে পারলাম সেটুকুও কিছুই বোধগম্য হলো না, আর আমার দেখেই ওরা দুজন থেমে গেল। আপনি বাদাম ভাজা ভালোবাসেন জানলে মোড়ের দোকানটার থেকে নিয়ে আসতাম না হয়। হ্যাঁ, কিশোরী তো ঠিকই বলেছে, পরের বার নিয়ে আসবো ঠাকুরমশাই। সে না হয় আনবে, তবে এই বয়সে এমন নড়বড়ের দাঁত নিয়ে বাদাম ভাজার স্বাদ কতটা উপভোগ করতে পারবো জানি না বাপু। যাই হোক, ঘটনায় ফেরা যাক। সূর্যালোকের শেষ কিরণটুকু ততক্ষণে আকাশ থেকে মুছে গেছে পুরোপুরি। একসময় একরকম অধৈর্য হয়ে গাড়োয়ানকে জিজ্ঞেস করলাম, উফ, আর কত পথ বাকি? এদিকে যে সন্ধ্যা নামলো ভায়া। এই তো বাবু, এই প্রায় পৌঁছাইয়া গেছি। এই তালপুকুর আর বেশি দূর নাই গো, আর খানিকটা পথ। আচ্ছা, তুমি হরনাথ বিশ্বাসের বাড়ি চেনো ভায়া? বাবার বন্ধু মানে হরিকাকার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে গাড়োয়ানের কাছ থেকে আর কোনো উত্তর পেলুম না। শুধু বুঝতে পারলাম গাড়ির গতি কমে আসছে ধীরে ধীরে। ছাউনির ভেতর থেকে মাথা গলিয়ে বাইরের অন্ধকারটা দেখে ভালো লাগলো না একদম। মনের ভেতরে কেউ যেন বলে উঠল, এই জায়গাটা ভালো নয়। রাস্তার ধারের জংলা ঝোপ, ঝাড়ের ভেতর কেউ যেন অপেক্ষা করছে নিশ্চুপ ভাবে, কিন্তু কেন, কে, কিসের অপেক্ষা জানি না, কিন্তু এই বাবু, আইয়া গেছি। একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল গরুর গাড়িটা। আমি ছাউনির ভেতর থেকে বেরিয়ে এসে আশপাশটা দেখে অবাক হয়ে গেলাম। এই যে একেবারে ধুঁধু প্রান্তর। গাড়োয়ানের মুখ দেখে মনে হলো লোকটা নিজেও কোনো কারণে বেশ ভয় পেয়েছে। সে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, এই বাবু, ভাড়াটা? এ কি, এই অন্ধকারে তুমি আমায় কোথায় নামিয়ে দিলে? আমি তো বিশ্বাসদের বাড়ি যাব, আমার বাবার বন্ধু হরনাথ বিশ্বাসের বাড়ি। হে আইকে বাবু,
এ আমার গাড়ি গায়ের ভিতর যাইবে না বাবু। এ সন্ধির পর এ গায়ে কেউ ঘর থেকে বাইরে বের হয় না। আপনি আপনি হাঁটতে হাঁটতে সোজা চলে যান বাবু। এ কিছুটা গেলেই এ একটা পাকা বাড়ি দেখতে পাবেন। ওটাই ওটাই বিশ্বাসযোগ্য বাড়ি। এই বেশি দূর নয় বাবু। কথা না বাড়িয়ে ভাড়া মিটিয়ে দিলাম আমি। জল কাদা ভরা রাস্তাটায় চলতে গিয়ে অসুবিধা হচ্ছে ভালোই। একদিকে এত দেরি হয়ে যাচ্ছে, ওদিকে গাড়োয়ানের কাঁপা কাঁপা গলায় বলা কথাগুলোর মনে পড়ছে খুব। হঠাৎ আশেপাশে নিস্তব্ধতা ভেঙে একটা আর্তনাদ ভেসে এলো খুব কাছ থেকে। গলাটা আমার চেনা। এ হলো গিয়ে সেই গাড়োয়ান লোকটার গলা। এরকম একটা গ্রামের সীমান্তে আমায় একলা রেখে যাওয়ার সময় তার চোখেও আমি দেখেছিলাম একটা অস্বস্তি, একটা চাপা আতঙ্ক। আগেও বলেছি, যখন আমার বয়স ওই 22 কি 23 ছিল, গ্রামের বটতলায় এক সন্ন্যাসী আমায় একটি বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, যে কারণে আসন্ন যে কোনো বিপদ আমি টের পেয়ে যাই আগে থেকেই। মাধব ঘোষের বাড়ি ও বেতালের গল্প মনে আছে নিশ্চয়ই তোমাদের? হ্যাঁ, মানে ইনিই তো সেই সন্ন্যাসী যিনি বলেছিলেন আপনার কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, তাই তো ঠাকুরমশাই? ভালোই মনে রেখেছো দেখছি। তা বেশ, তা বেশ। তো সেই বিশেষ ক্ষমতা প্রয়োগে স্পষ্ট বুঝলাম যে ওই নিঝুম আধারে ঘেরা রাস্তাটায় একা দাঁড়িয়ে আমি একেবারে নিজেই বিপদের মুখোমুখি এসে দাঁড়িয়েছি। তখন কি মধুসুন্দরী দেবীর আবির্ভাব ঘটেছিল আপনার জীবনে? না, তবে সেই সন্ন্যাসীর শেখানো গাত্রবন্ধন ক্রিয়া প্রয়োগ করার প্রস্তুতি নিতে নিতেই দেখলাম অন্ধকারে একটা লোক হনহনিয়ে এগিয়ে আসছে আমার দিকে। আপাতত ক্রিয়া স্থগিত রেখে স্বস্তির নিঃশ্বাস নিলাম। ভাবলাম নিশ্চয়ই কোনো গ্রামের লোকই হবে, তাই লোকটাকে হরিকাকার বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করতে পা চালিয়ে এগিয়ে গেলাম আমি। কিছুটা এগোতেই আধো আলো আধো ছায়ায় রোগা বেঁটে খাটো মানুষটার মুখ দেখতে পেলাম। গ্রামের শেষ প্রান্তে খোদ হরিনাথ বিশ্বাসকে, মানে হরি কাকাকেই দেখতে পেয়ে খুব অবাক হলাম। আমি দেখলাম উনি আমার দিকেই তাকিয়ে হাসছেন। জোর হাতে নমস্কার জানালাম আমি। হরিকাকা, আপনি এখানে? সেই কোন বিকেল থেকে তোমার অপেক্ষায় বসে আছি জানো। শেষে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে এদিকটায় এসে দেখি তুমি এখানে অন্ধকারে দাঁড়িয়ে। তা বাবা, তোমার এত দেরি হলো যে? পথে কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ, তা হয়েছিল বটে, নইলে কি আর এত দেরি হয়? আগে বলুন তো, আপনি কি করে জানলেন যে আমি আসছি আপনাদের বাড়ি? চিঠি এসেছিল তো। চিঠিখানা পেলাম যে আজ সকালে। হরিকাকার এই কথাটা শুনেই আমি যেন একটা ধাক্কা খেলাম। কেননা বাবা আমার আসার কথা জানিয়ে কোনো চিঠি হরিকাকাকে পাঠাননি। কেননা বাবা এরকম কোনো চিঠি পাঠালে অন্তত একবার হলেও বাবা আমাকে সে কথা বলতেন। আর তাছাড়া হরিকাকার হাব ভাব কেমন যেন স্বাভাবিক মনে হচ্ছে না আমার। ওনার গলার ঘর ঘরে আওয়াজটা কেমন যেন খুব কানে লাগছে। হাসিটাও কেমন যেন অতিরিক্ত, আর চোখ দুটো জলজল করছে অন্ধকারে। গাড়োয়ানের কথা মতো সন্ধ্যের পর ওই গ্রামে কেউ ঘরের বাইরে বেরোয় না, তাহলে হরিকাকা বেরিয়েছেন কেন? তবে কি গাড়োয়ান ভুল বলল? হরিকাকার পাশাপাশি চলতে চলতে এত সব ভেবে আমি খানিক প্যাঁচ কষে একটা প্রশ্ন করলাম হরিকাকাকে। তা কাকা, বাড়িতে সব ভালো তো? নাতির লেখাপড়া কেমন চলছে? আমি প্রশ্নটা করতেই বেশ বুঝলাম হরিকাকা এবারে বেশ একটু থতমত হয়েছেন। কেমন আমতা আমতা করে অস্পষ্টভাবে উত্তর দিলেন তিনি। হ্যাঁ, সব ভালো। তবে নাতির লেখাপড়ায় সেরকম মন নেই বাবা।
তুমি বরং কোনো একটা ক্রিয়া করে দিও, যাতে নাতিটার একটু লেখাপড়ায় মতি গতি হয়, কেমন? মতিগতি হবেই বা কি করে? আপনার নাতির বয়স তো মাত্র 2.5 বছর। তার যে এখনো বিদ্যার্জনের সঠিক বয়সই হয়নি। দাঁড়ান মশাই, দাঁড়ান। আমি জানি আপনি আমার বাবার বন্ধু হরনাথ বিশ্বাস নন। আগে বলুন তো আপনি কে? হরিকাকা চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে গেলেন মাঝ রাস্তায়। তার অবয়বটা দেখে আমার মনের মধ্যে ফের বিপদের ঘণ্টা বাজতে লাগলো। চারপাশের ভারী পরিবেশে অন্ধকারাচ্ছন্ন হরিকাকার অবয়বটায় হঠাৎ কিছু একটা অসংলগ্নতা লক্ষ্য করলাম, যেগুলো সাধারণ মানব দেহে কখনোই প্রকাশ পেতে পারে না। চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম হরিকাকার জলজলে চোখ দুটোর মাঝখানে থাকা নাকটা বেঁকে যাচ্ছে একটু একটু করে। তার তলায় থাকা ঠোঁট দুটোর হাসির রেখা কান ছুঁয়ে ফেলেছে একেবারে, আর এখন সেই ঠোঁট দুটো ফাঁক হয়ে যাচ্ছে। গজিয়ে উঠছে ধারালো ছুরির ফলার মতো রাশি রাশি দাঁত। আশ্চর্য হয়ে দেখলাম হরিকাকা। না না, হরিকাকা নয়তো। বলা ভালো, ভয়ঙ্কর সেই মূর্তির গোটা অবয়বটাই দৈর্ঘ্য প্রস্থে এখন সমানভাবে বেড়ে চলেছে আমায় ঘিরে, আর যেটা সম্ভব হচ্ছে আমার গাত্রবন্ধন না থাকার ফলে। মূর্তিটা এবার বিশ্রী কর্কশভাবে ডেকে উঠল। সেই ডাকে রয়েছে অসহায় শিকারকে সম্পূর্ণ আয়ত্তে আনার পৈশাচিক আনন্দ। আর আমি যেন দাঁড়িয়ে আছি বশীভূত হয়ে সেই পিশাচের করাল গ্রাসের অপেক্ষায়। করাতের মতো দাঁতগুলো আমার মাথা ছোঁয়ার আগেই আচমকা মনে হলো কেউ যেন এক হ্যাঁচকা টানে আমার অবশ হয়ে আসা শরীরটাকে মাটি থেকে উপড়ে ফেলল। হাতে হাত রেখে বাঁচত, এক্ষুনি মরবি নয়তো। মাথা তুলিস না, করিস না চেঁচা মেচা। টের পেলে ওরা চিবিয়ে খাবে কাঁচা। খুঁজছে শিকার, ওরা সবাই তোকে চায়। দেখ সামনে ওরা মানুষ মেরে খায়। পাগলাটে গলার ফিসফিসানিটা আসছে খুব কাছ থেকেই। সামনে তাকাতে দেখলাম এখন সেখানে কেবল একটাই মূর্তি নয়, প্রায় 15-20টা কালো মূর্তি দাঁড়িয়ে আছে। তারা সবাই কিছু যেন খুঁজে চলেছে। ওদের প্রত্যেকের মুখগুলো বিভৎস হিংস্র। শিকারকে গিলে না খেতে পারা অবধি যেন তাদের শান্তি নেই। ড্যাব ড্যাব করে তাকাচ্ছিস যে? কিরে, সুন্দর দেখতে না? হঠাৎ খ্যাঁক খ্যাঁক করে হেসে বলা কথাগুলো শুনে আমি ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকাই, কিন্তু না, কিছুই নেই সেখানে। কোত্থেকে আসছে এই পাগলাটে গলাটা? মাথাটা সামনের দিকে ফেরাতেই ভয়ে আঁতকে উঠলাম আমি। এ কি? এটা কে? কে তুমি? কি নাম তোমার? এ গ্রামেই থাকো? লোকটার উচ্চতা বেশি নয়, খাগড়া কাঠির মতো চেহারা তার। পরনে ছেঁড়া একটা ফতুয়া আর ময়লা ধুতি। মাথায় ওই লালচে কাপড়ের ফেটটিটার কারণেই প্রথমে আমার লোকটাকে ডাকাত বলে মনে হয়েছিল। সারা মুখে ছড়িয়ে থাকা খোঁচা খোঁচা দাঁড়ি গোফে একবার হাত বুলিয়ে আমার দিকে তাকালো লোকটা। টকটকে লাল চোখগুলো হঠাৎ কুঁচকে গেল লোকটার ফিঁচেল হাসিটার কারণে। হাসি আর যেন থামছে না তার। রকম সকম দেখে একেবারে পাগল বলেই মনে হলো আমার তাকে। নাম জিজ্ঞেস করলাম, এতে হাসার কি আছে? তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি পাগল, আমি পাগল।
যেদিন আসি এখানে হয় খুব শোরগোল। আমার বাড়ি গ্রামের বাইরে, এই জঙ্গল। গ্রামের লোকে তাই ডাকে জগা পাগল। জগা পাগলকে দেখে প্রথমে ভয় পেলেও বুঝলাম এ মানুষ ভালো। সামনে ঘুরে বেড়ানো বিভীষিকাগুলোর সম্বন্ধে জিজ্ঞেস করাতে ও বলল, পরশু রাতে ফেটেছিল বিশ্বাসদের ক্ষেত। কলসি থেকে বেরিয়েছিল এরা সব প্রেত। বিশ্বাসদের ক্ষেত মানে হরনাথ বিশ্বাসের কথা বলছো? সন্ধ্যার পর কেউ বেরোলে পরে প্রাণ নিয়ে আর আসে না ফিরে। বেরিয়েছিল হরনাথের ছোট ছেলে সে রাতে। কোদাল দিয়ে শুরু করে মাটি খুঁড়তে। কলসিখানি টেনে টুনে বের করলে যেই প্রেত ভর্তি কলসিখানি গিলে ফেললে তাকে। গিলে ফেললো কলসিটা? আচ্ছা, তুমি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে ভাই? আরে আমি যে হরিকাকার সাথে দেখা করতে এসেছি এই গ্রামে, ওনার বড় নাতির কোষ্ঠীপত্র নিয়ে। ছোট শিশুটির যে ঘোর বিপদ ঘনিয়ে এসেছে। ওই প্রেতেরা রূপ পাল্টে চেনা মানুষ হয়ে মায়ায় বেঁধে তোমাকে সঙ্গে নিয়ে যাবে। রাতের বেলা তাই বেরিও না কো মোটে, বিপদ হবে তোমার যিনি রেখো বটে। গাত্রবন্ধনের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করলাম আমি এবারে। আগেরবার গাত্রবন্ধন ক্রিয়া অসম্পূর্ণ রাখায় সে যে কি বিভৎসতার মুখোমুখি আমায় দাঁড়াতে হয়েছিল, সে যে দাঁড়িয়েছে একমাত্র সেই বুঝবে। উপযুক্ত প্রস্তুতি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমায় যেতে হবে ওই প্রেতেদের উৎসস্থলে। জগা পাগলার কথা মতো বিশ্বাসদের খেতে, না হলে আমি এই প্রেতেদের কোনোভাবেই শনাক্ত করতে পারছি না। আর তা না পারলে আমি এই গ্রামকে প্রেতমুক্ত করতেও পারবো না। তবে একটা ব্যাপার ভেবে অনেকক্ষণ থেকেই মনের ভেতরে একটা খটকা লেগেছিল। সেটা দূর করতে লোকটাকে জিজ্ঞেস করলাম, আর তুমি যে এরকম বনে বাজারে ঘুরে বেড়াও, তোমার ভয় করে না ওদের? লোকটা ফের খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। হাসতে হাসতেই হাতের বুড়ো আঙুলটা আমার মুখের সামনে এনে নাচাতে লাগলো সে। আমাকে কিচ্ছু করে না রে, কিচ্ছু করে না। আমার কি আছে? নাই কোনো কাছের মানুষ, নাই কোনো মায়া। ওরা কি আর আমার কাছে আসে? না 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 না, ওরা মারায় না আমার ছায়া। আমাকে কিচ্ছু করে না রে, কিচ্ছু করে না। উত্তরটা খুব একটা স্পষ্ট হলো না আমার কাছে। আর দেরি না করে ঝোলাখানি কাঁধে চাপিয়ে উঠে দাঁড়ালাম এবার। চলো তো দেখি ভাই, আমায় নিয়ে চলো বিশ্বাসদের জমিতে। ওই যে তুমি বললে না কোথায় যেন মাটি ফেটে কলসি বের হয়েছে, নিয়ে চলো আমায় এক্ষুনি, না হলে দেরি হয়ে যাবে। ভয় নাই নাকি তোর মনে? চিবিয়ে খাবে তোকে ওরা এক্ষণে। না, অমনটা হবে না। ওরা যেমন তোমার ছায়া কিছুতেই মারায় না, এখন ঠিক তাই হবে। আমারও ছায়া ওরা আর মারাবে না। আর ভুলেও যদি মারায়, এত কথা বলার সময় নেই, দেখোই না এখন কি হয়। চলো। মন দিয়ে অনুভব করার চেষ্টা করছিলাম সেই চাপা গোঙানির ভেতরের অব্যক্ত কথাগুলো। কি চায় ওই প্রেতগুলো? কোথা থেকে এসেছে ওরা? কি এদের উদ্দেশ্য? জগা পাগলার খ্যানখ্যানে গলায় মনোসংযোগের চিড় ধরল। গিলে খেতে এলো রে, সরে আয় রে। চোখ খুলতেই প্রত্যক্ষ করলাম বিরাট হাঁ করে ধেয়ে আসছে আমার দিকে একটা প্রেত মূর্তি। কি অসম্ভব জিঘাংসা তার চোখে মুখে। কর্কশভাবে গোঙাচ্ছে সেই অন্ধকার মুখগহ্বরটা। কি অপরিসীম খিদে সেই প্রেত মূর্তির।
তবে আর বেশিক্ষণ নয়, প্রেতটার পচন ধরা কালো হাত দুটো আমার মুখের দিকে এগিয়ে আসতেই আমি সেই বিভীষিকার প্রাণহীন চোখে চোখ রেখে গর্জে উঠলাম, তিষ্ঠ, তিষ্ঠ, তিষ্ঠ। আর সাথে সাথেই টুকরো টুকরো হয়ে চৌচির হয়ে গেল সেই ভীষণ মূর্তি। রক্ত জল করা আর্তনাদটা মনে পড়লে এখনো গায়ের লোম খাড়া হয়ে ওঠে আমার। গাত্রবন্ধনের সুরক্ষিত বলয়ের মধ্যে আমার ক্ষতি করা কোনো অপশক্তির সাধ্য নয়। চলো তাড়াতাড়ি এবার ভাই। লক্ষ্য রাখ আমার দিকে, চলে আয় পায়ে পায়ে, নিয়ে যাব বিশ্বাসদের খেতে। পেছন পেছন আয় আয়। তালপুকুর গ্রামের সীমারেখা ও সংলগ্ন জঙ্গলটাকে পিছনে ফেলে অনুসরণ করলাম জগা পাগলাকে। লোকটা পাগল হলেও ওর ওই কথা বলার ছন্দটা ভালো লেগেছিল আমার। বাড়িটা দাঁড়িয়ে আছে চুপচাপ, প্রাণের সব অস্তিত্ব সেই বাড়ি থেকে লোপ পেয়েছে। ক্ষেত ভিটে সব কিছু যেন কোনো প্রবল ঝড়ের সম্মুখীন হয়ে তছনছ হয়ে গেছে। একতলা পাকা বাড়িটার সদর দরজাটা ভেঙে ঝুলে রয়েছে। জানলাগুলোর পাল্লায় থাকা দাগগুলো হয়তো কোনো বিভৎস অপশক্তির দাঁতের কামড়। উঠোনের ওপরে পড়ে থাকা ধুলো বালি সামান্য হাতে নিয়ে চোখ বুজে মনোসংযোগ করি। উপযুক্ত মুদ্রা ধারণ করে মনকে নিয়ন্ত্রণে এনে আদেশ দিই তাকে। কি ঘটেছিল, কি ঘটেছিল এ স্থানে? আমায় দর্শন করাও। দর্শন করতে চাই এই স্থানের অতীত। সরু আলপথ বেয়ে জগা পাগলার আমি চলেছি ক্ষেতের দিকে। এটাই বিশ্বাসদের ক্ষেত, হরিকাকার বড় শখের সবজির ক্ষেত। বয়স হয়ে যাওয়ায় এই ক্ষেতে সমস্ত কাজ ভাগ করে নিয়েছিল তারা দুই ছেলে। হরিকাকার পুরো পরিবারের এমন পরিণতি দেখে মন দুর্বল হয়ে আসছিল ক্রমশ। তবুও চোয়াল শক্ত রেখে বুকে বল নিয়ে জগাকে জিজ্ঞেস করলুম, সেই অভিশপ্ত কলসিটা কোথায়? ক্ষেতের মাটির প্রশস্ত ফাটলটার ভেতর সামান্য বেঁকে পড়ে রয়েছে একটা কলসি। মাঝারি আকারের পেতলের কলসিটাকে ধরতে গিয়েও ধরলাম না আমি। এতে গাত্রবন্ধনের প্রভাব কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল, আর তার প্রয়োজনও নেই। কেননা সেটার মুখ থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়ার কটু গন্ধটা প্রমাণ করে দেয় যে আমি একটুও ভুল করিনি। ওই পাতালের শয়তানগুলোর আসল পরিচিতি শনাক্ত করতে। এরা পাতালের অতলে থাকা অভিশাপ, ঘোর অমানিসা বহন করে। অন্তহীন খিদে নিয়ে ঘুরে বেড়ানো এই প্রেতেদের দলকে বলা হয় পাতাল নিশি। ভয়াবহ এদের হিংস্রতা, বুঝলে? কলসির ভেতর থেকে বেরিয়ে আসা বিশ্রী ধোঁয়াশার উৎস পাতাল রাজ্যের 7টি স্তরের একদম প্রথম স্তরে, যার নাম অতল। সেই অতল স্তর থেকে আগত এই পাতাল নিশিদের নিয়ন্ত্রণ করত একমাত্র সেই কলসের মুখে বেঁধে রাখা কাপড়ের বাঁধনটা। চন্দ্রদর্শনের মাধ্যমে আমি সেটা দেখেছি। কাপড়টা খোলা মাত্রই নিতাইকে ক্ষেতের বাইরে ছুঁড়ে ফেলে দিতে, আর পরক্ষণেই কলসিটার ভেতর থেকে বেরিয়ে এসেছিল পাতাল নিশিদের দল।
অর্থাৎ ওই লালচে কাপড়টাই পাতাল নিশীদের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র কবচ। এর অর্থ পাতাল নিশীদের দমন করার একমাত্র উপায় ওই লাল কাপড়টাকে খুঁজে বের করা আর কবচের শক্তি প্রয়োগ করে পাতাল নিশীদের আবার তাদের জায়গায় ফিরিয়ে দেওয়া। আর কাপড়টাকে আবার শক্ত করে কলসির মুখে বেঁধে দিয়ে কলসিটাকে মাটির অনেক গভীরে পুঁতে দিয়ে পাতাল নিশীদের ফিরে আসার পথ চিরকালের মতো বন্ধ করা। তুমি ঠিকই বলেছ বিভূতি। বুদ্ধির সাথে তন্ত্রের প্রয়োগ তুমি অবশ্যই করতে পারবে, এ আমার স্থির বিশ্বাস। যাই হোক, তখন আমি দিশেহারা হয়ে খুঁজে চলেছি সেই লাল কাপড়ের টুকরোটাকে, আর তখনই হঠাৎ জগা পাগলা আমার সামনে উপস্থিত। সময় পেরিয়ে গেল না কতই, ভোর হবে যে এক্ষুনি। খাবার খুঁজতে হবে, আমি এখন বেরোই। তাহলে এখন দিন আমায় বিদায়। এই না, তুমি যেও না কোথাও। আমি এই গ্রামে আগে কোনোদিনও আসিনি যে ভাই। আচ্ছা, তুমি থাকলে আমার পথ ভুল হবে না। তোমার খিদে পেয়েছে বুঝি? দাঁড়াও, এই নাও ধরো, এই চিড়ে মুড়িটা ওই গুড়টুকু দিয়ে মেখে খেয়ে নাও। আগে খেয়ে নাও। জগা পাগলা কোপানো মাটিটার মধ্যেকার ফাটলটার পাশেই বসে পড়ে খেতে লাগলো মহানন্দে। আর অমনি আমার দুই চোখ চলে গেল জগা পাগলার কপালে। ওই ময়লা কাপড়ের ফেটটিটা কি আসলে সেই কলসির বাঁধনের কাপড়টা? মানে ওই পাতাল নিশীদের আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার একমাত্র কবচ? ঠিক ধরেছ একদম। আমার মনে থাকা ওই একটা প্রশ্নের উত্তর আমি এবারে পেয়ে গেলাম। অজান্তেই নিজের মাথায় সেই লাল কাপড়ের টুকরোটাকে বেঁধে নেওয়ার ফলেই পাতাল নিশীদের দল ভয় পায় জগা পাগলাকে। তার কাছে গিয়ে বললাম, তুমি আমাকে তোমার ওই মাথার বাঁধনখানা দেবে ভাই? চিড়ে মুড়ি কচমুচিয়ে খেতে খেতে এক গাল হেসে জগা পাগলা বলল, পছন্দ হয়েছে ফেটটিটা? আগে বলবি তো। ময়লা যদিও কাপড়টা। এই নে, হাতটা বাড়াতো। কবচটা হাতে ধরে বুঝলাম এই কবচ অতি শক্তিশালী, কোনো তন্ত্রমতে নির্মিত, ফলত এই কবচের গুণ অপরিসীম। তাই এর নির্মাতা সেই তান্ত্রিক জীবিত না থাকায় কলসি হয়তো মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে, কিন্তু কবচ এখনো নিপুণ এবং অটুট। তবে এরপর যা হলো, সকাল হতে না হতেই একটা শোরগোল শোনা গেল। বিশ্বাসদের ক্ষেত থেকে গ্রামের বুকে অবস্থিত প্রাচীন বটগাছটা স্পষ্ট দেখা যাচ্ছে। সকালের কাঁচা নরম রোদের তাপে শরীর এবং মন দুই বেশ চনমনে হয়ে উঠেছিল আমার। জগা পাগলাকে সঙ্গে নিয়ে চললাম সেদিকে। কিছু লোককে আর কয়েকজন মেয়ে মহিলাদেরও দেখা যাচ্ছে বিরাট বটগাছটার তলায়। বলাই বাহুল্য ওরা মানুষই। পবিত্র সূর্যের আলোয় দাঁড়িয়ে থাকতে পারছে যারা, তারা আর যাই হোক পাতাল নিশী কখনোই নয়। পাঁচু বড়াল, আগে বাইসা আসি কথা। নকুল দাস, আসি কথা। চুমকি রানী, হারান বেড়া। আসি কথা। ফর্সা হৃষ্টপুষ্ট চেহারা ছেলেটাকে এক নজরে দেখেই বুঝলাম লোকটা এ গ্রামের কোনো মাতব্বর বটে। স্কুলে যেমন শিক্ষকগণ প্রত্যেক ছাত্রদের নাম ধরে ধরে ডেকে বাঁধানো খাতায় চিহ্ন দেয়, ঠিক তেমনি বটগাছটার তলায় শান দেওয়া বেদিটাতে বসে সেই মাতব্বর চেহারার লোকটা একখানা খাতা খুলে বসে রয়েছে সামনে তাকিয়ে। একে একে ছেলে, পুরুষ, মেয়ে, মহিলা প্রত্যেককে নাম ধরে ধরে ডাকছে লোকটা। তাতে পুরুষরা চেঁচিয়ে আর নারীরা ঘোমটার আড়াল থেকে অতি সংক্ষেপে নিজের জীবিত উপস্থিতি জানিয়ে দিচ্ছে সেই লোকটাকে। জগা পাগলা আমার কানের কাছে এসে বলল, এরা নাম নিপতি হালদার,
কোনো কালে ঠাকুরদা ছিল জমিদার, ইনি গ্রামের প্রধান, সবার কর্তা। কেউ কয় না এনার মুখের ওপর কথা। বুঝলাম, গ্রাম প্রধান নৃপতি হালদার এইভাবেই কয়েকজনের নাম ধরে ডাকার পর হাতের খাতাটা বন্ধ করে দিয়ে গলা খাঁকারি দিয়ে বলে উঠল, এই নিয়ে আজ আমরা 32 জন বেঁচে আছি এই গ্রামে। বিশ্বাসদের সাথে যা হলো, না জানি কবে এই মানুষকে কোদের ভয় কাটিয়ে আবার আমরা সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবো। আগে খুব শীঘ্রই। তবে ওই সংখ্যাটা বোধহয় 33 হবে, এই যে এই মানুষটাকে নিয়ে, তাই নয় কি? জগা পাগলার কাঁধে হাত রেখে বলি আমার কথাগুলো। সেগুলো শুনে নৃপতিবাবু প্রথমে খানিক অবাক হলেন। লক্ষ্য করলাম তার দৃষ্টি আমার বেশভূষার ওপর। যতদূর মনে পড়ে, সারা রাত কাদা জলে ভরা জঙ্গলে কাটানোর ফলে সেই সময় আমার আর জগা পাগলার জামা কাপড়ে খুব একটা তফাৎ ছিল না। তবে ওই যে ঘাড়ের এক পাশ দিয়ে পৈতের বন্ধনীটা, সেটা চোখ এড়ায়নি নৃপতিবাবুর। আপনি কে বামন ঠাকুর? তালপুকুর গ্রামে এই অমঙ্গলজনক সময়ে কি উদ্দেশ্যে? অতি সংক্ষেপে আমার তালপুকুর গ্রামে আসার উদ্দেশ্য জানালাম বটতলায় দাঁড়িয়ে থাকা সকলকে। সাথে সাথে গ্রামের সকল ভয়ার্ত গ্রামবাসীদের আশ্বস্ত করতে এও বললাম, হয়তো পরমেশ্বর আমাকে আপনাদের এই অমঙ্গলের গ্রাস থেকে মুক্তি লাভের জন্যই পাঠিয়েছেন। তবে সেই পথ বড়ই কঠিন। পাতাল নিশীদেরই কাজ এটা, আর কারণ নয়। বড় ভয়ঙ্কর সত্তা এরা, বড়ই চতুর। খুব কাছের মানুষদের রূপ ধরে মায়ায় বাঁধে শিকারকে, আর তারপর আজ্ঞে বামন ঠাকুর, এই প্রেতের ত্রাস থেকে মুক্তি লাভের উপায় কি? এভাবে চলতে থাকলে যে পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। দয়া করুন বামন ঠাকুর, দয়া করুন, বাঁচান এই তালপুকুর গ্রামকে, আপনি বাঁচান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি এই পাতাল নিশীরা আশ্রয় নেয় পাতালের অতল অন্ধকারে, এবং সন্ধ্যা নামলেই তারা আবার প্রবেশ করে ভূলোকে। যেই যাতায়াতের মাধ্যম হল বিশ্বাসদের ক্ষেতের মাটির ফাটলের ভেতরে থাকা সেই পেতলের কলসিখানা। এই যে এই কাপড়ের টুকরোখানি, এটি কোনো সাধারণ কাপড়ের টুকরো নয়। এই কাপড় দিয়েই এতদিন বাঁধা ছিল ওই কলসিটার অভিশপ্ত মুখ। এই কাপড়ের টুকরো আসলে পাতাল নিশীদের থেকে বাঁচার এক মোক্ষম কবচ। আর আজ পুনরায় সেই কলসির মুখ বেঁধে ফেলতে হবে এই কবচটায়। গোধূলির আলো মলিন হয়ে আসলে, সন্ধ্যা নামতেই যখন কলসির ভেতর থেকে পাতাল নিশীদের প্রথম থাবা অন্ধকারের শিকার ধরতে প্রথম বেরোবে, ঠিক সেই সময় এই কবচটা শক্ত করে বেঁধে ফেলতে হবে ওই কলসির মুখে। চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে পাতালের অতল গভীরে থেকে আসা পাতাল নিশীদের যাতায়াতের সমস্ত পথ। তবে তবে কি বামন ঠাকুর? এই কাজ তালপুকুর গ্রামের কোনো বাসিন্দাকেই যে করতে হবে নৃপতিবাবু। কথাটা শোনা মাত্র একটা চাপা ভয়ের গুঞ্জন ভেসে ওঠে গ্রামবাসীদের মধ্যে। স্পষ্ট লক্ষ্য করলাম প্রধান নৃপতিবাবুর আড়ষ্ঠ পা দুটো খানিক পিছিয়ে গেল যেন। দমচাপা পরিবেশটায় শুনতে পেলাম সেই গলাটা, বেঁধে দেব কবচখানা কলসির মুখে, থাকবে সুখে গায়ের মানুষ। আমি মরলে যাসগে আমার ভুলে, কাঁদবি না কেউ করে নয়ন হাপুস। আর বাঁচলে পরে দিস খেতি, শুধু এক টুকরো দিল খুশ। জগা পাগলা সত্যি পাগলই ছিল, নয়তো অমন অবলীলায় এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজে রাজি হয়ে যাওয়াটা মোটেই সহজ কথা নয়। যাই হোক, নৃপতিবাবুর শতেক অনুরোধে গিয়ে উঠলাম তার বাড়িতে। তবে ওই এক শর্তে, জগা পাগলাকে আমার সঙ্গেই থাকতে দিতে হবে। উনি অবশ্য কোনো আপত্তি করলেন না, মেনে নিলেন সহজেই।
ওনার বাড়িতে পৌঁছে স্নানের পর স্বল্প আহারাদি সপাক করে গ্রহণ করলাম। জগাও প্রসাদ পেল বটে। তখন আমার বয়স অতি অল্প, সিদ্ধি লাভের আশা তখনও পূরণ হয়নি। তাই বাঁকুড়ায় আমার গ্রামে সেই যে এক সন্ন্যাসী আমায় গাত্রবন্ধন ক্রিয়া শিখিয়েছিল, তার ওপরেই অগাধ ভরসা করে মনস্থির করে উপস্থিত হলাম আমরা দুজনে সেই বিশ্বাসদের খেতে, বিশাল মাটির ফাটলটার সামনে। দেখলাম শুধু আমরাই নই, কিছু গ্রামবাসীও ক্ষেতের এদিক ওদিক দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে খেলে বেড়াচ্ছে আতঙ্ক আর কৌতূহলের এক অদ্ভুত মিশেল। নৃপতিবাবু যদিও বেলা থাকতে থাকতেই বেরিয়ে গেছেন পাশের এক গ্রামে কিছু বিশেষ কাজে। লালচে কাপড়ের টুকরোটা জগা পাগলার হাতে দিয়ে বললুম, দেখো ভাই, খুব সাবধান, কলসির ভেতরে চোখ রেখো ভাই। পাতাল নিশি নিজের মরণ থাবা বের করলেই একেবারে বেঁধে দিও কবচটা, ভয় পেও না যেন, নইলে ওই থাবার গ্রাস তোমাকেও নিয়ে যাবে টেনে ওই কলসির ভেতরে। কেমন? কথাগুলো শুনে জগার দেওয়া সাড়ায় তেমন ভরসা জাগলো না আমার মনে। বুঝলাম এবারে সে সত্যিই ভয় পেয়েছে। অপেক্ষা করতে লাগলাম সেই বিভীষিকার আগমনের। অন্ধকার ঘনিয়ে আসতে আসতে আমার কেমন যেন মনে হচ্ছিল বিস্তীর্ণ ক্ষেতের মাটি থেকে থেকেই কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। আশেপাশের বাকি গ্রামবাসীদের দিকে তাকিয়ে দেখি তাদের সবার চোখ আটকে রয়েছে কলসির অন্ধকার মুখটায়। এমন সময় হঠাৎ মনের ভেতরে সেই আসন্ন বিপদের আগাম আভাসের ধাক্কা দিল। স্পষ্ট বুঝতে পারছি পাতাল নিশিরা ক্ষিপ্রভাবে ধেয়ে আসছে। ছটফট করছে তারা ক্ষুধার জ্বালায়। ওই শোনা যাচ্ছে তাদের হাহাকার। পাতাল নিশিদের রক্ত জল করা আওয়াজ শোনা যেতেই বেশিরভাগ গ্রামবাসীরাই প্রাণ ভয়ে পালিয়ে গেল। তখনই যারা যারা তখনও রয়ে গেল তারা দেখল কলসির মুখ থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়াশা। তাতে ছেয়ে যাচ্ছে চারিদিক, সেই ধোঁয়াশায় জ্বলে যাচ্ছে সবার চোখ। চিৎকার করতে করতে চোখ ঢেকে বাকি সকলে বসে পড়ল মাটিতে। কোনো রকমে আমি দেখতে পেলাম কলসির ভেতরে এগিয়ে আসা সেই কুচকুচে কালো থাবাটা, আর সাথে সাথে আমি উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠলাম, জগা, জগা, কবচটা বেঁধে দাও, একেবারে বেঁধে দাও শক্ত করে কলসিটার মুখটা। আর সাথে সাথেই একটা গগনভেদী কর্কশ চিৎকারে কান চেপে বসে পড়লাম আমি মাটিতে। একটা আশঙ্কাজনক মনোভাব আমায় গ্রাস করে এলো। ভয়ে ভয়ে মাথা তুলে সামনে তাকাতে দেখলাম ক্ষেতের বিরাট ফাটলটার ভেতরে টকটকে লাল কবচটা মুখে বেঁধে পড়ে আছে পিতলের কলসিটা। আবছা ধোঁয়াশায় দেখলাম গোটা বিশ্বাসদের ক্ষেতটাই ফাঁকা, জগা কোথাও নেই। তার মানে কি জগার? আমিও তাই ভেবেছিলাম। গ্রামের লোকরাও সাথে সাথে প্রচন্ড শব্দে কান্নার রোল তুললে। ওরে ওরে, জগা কই গেল রে? হ্যাঁ, জগাটা মরি গেল নাকি? কই রে জগা? আমার মনটা ভারী হয়ে আসছিল ক্রমশ। ভাবলাম এই গ্রামেতে আর এক মুহূর্তও নয়। ক্ষেতের বাইরের দিকে পা বাড়াতেই দেখলাম দূর থেকে হনহনিয়ে ছুটে আসছে একটা লোক। কেমন অদ্ভুত তার হাঁটার ধরন। ওটা জগা না? সমস্ত গ্রামবাসী সল্লোষে চেঁচিয়ে ছুটে গেল জগাকে দেখে। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় গিয়েছিলে ভাই? পিরেত পালিয়েছে ভালো কথা, কাজ যে এখনো বাকি। নিয়ে এসেছি ছুঁচ সুতো, সেলাই করে বন্ধ করি ফাটা ক্ষতটা কি।
জগা পাগলার কথায় আমরা সকলেই একসঙ্গে হেসে উঠলাম। অনেক কষ্টে ওকে বোঝালাম যে মাটির ফাটল কখনো ছুঁচ সুতো দিয়ে সারানো যায় না। সব ঝামেলা মিটলে ওই গ্রামেরই ময়রা হরিপদ জগাকে খুশি হয়ে পেট ভরে দিলখুশ খাওয়ালে। তাহলে বলো, ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো?